হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিক্ষা বিজ্ঞান উইথ এলসি। আমি আজকে যে নতুন বিষয় সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাশর মডেল। এই অ্যাশর মডেল নির্দেশনামূলক নকশার মডেলের ভাগের মধ্যে একটি ভাগ। তবে চলো এখানে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। আইএসডি অর্থাৎ নির্দেশনামূলক নকশার একটি ভাগ হলো অ্যাশর মডেল। এই মডেল 1999 সালে রবার্ট হেইনিচ, মাইকেল মোলেন্ডা, জেমস ডি রাসেল নামক শিক্ষাবিদের দ্বারা ডেভেলপ করা হয়েছিল বা প্রতিষ্ঠা করা হয়েছিল। এই মডেলটি এক ধরনের নির্দেশনামূলক ব্যবস্থা বা নির্দেশিকা যা শিক্ষকদের নতুন উন্নত মানের পাঠ পরিকল্পনা গড়তে সাহায্য করে। এই মডেলটির মূল লক্ষ্য বা ফোকাস হলো শিক্ষার্থী ও তার চাহিদা এবং পাঠ পরিকল্পনা ও শিক্ষার লক্ষ্য ও তার ভালো ফলাফলের ওপর গুরুত্ব প্রদান করা এবং অবশ্যই শিক্ষাক্ষেত্রে আইসিটি অর্থাৎ ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিকে যুক্ত বা ইনভলভ করা। আমরা অ্যাশর মডেলকে আইএসডি এর আরও এক মডেল এডিডিআইই এর উন্নত রূপও বলতে পারি। এই অ্যাশর মডেলের একটি ব্যাখ্যা বা সংজ্ঞা সম্পর্কে দেখো, এখানে লেখা হয়েছে ইট ইজ অ্যান instructional system or guideline that teachers can use to develop lessons plan which integrated the use of technology and media. শিক্ষকগণেরা এই মডেলকে খুবই পছন্দ করে কারণ এটি ব্যবহার করা খুবই সহজ এবং এটি খুব সহজ অল্প সময়ে এর কাজ সম্পন্ন হয়ে যায়। এই মডেলটি প্রত্যেক শিক্ষার্থীকে পৃথকভাবে জন্য গঠন করা হয়েছে। অ্যাশর মডেলে কয়েকটি স্টেপ বা ধাপের কথা বলা হয়েছে যার মাধ্যমে সেটি পরিচালনা হয়। যেমন এর মডেলের নাম অনুসারে প্রত্যেকটি অক্ষরের দ্বারা এই স্টেপ বা ধাপকে বলা হয়েছে। দেখো, এ অ্যানালাইজ লার্নার, এস স্টেট অবজেক্টিভস, সেকেন্ড এস অর্থাৎ সিলেক্ট মেথড মিডিয়া অ্যান্ড মেটেরিয়ালস, ইউ ইউটিলাইজ মিডিয়া অ্যান্ড মেটেরিয়ালস, আর রিকোয়ার লার্নার পার্টিসিপেশন, ই ইভ্যালুয়েট অ্যান্ড রিভাইজ। অ্যাশর মডেলের নামের প্রত্যেক অক্ষরের এক একটি ধাপ আছে যেখানে মোট 6টি ধাপের রয়েছে যার দ্বারা মডেলটি পরিচালিত হয়। প্রত্যেক ধাপকে নিম্নে আলোচিত করা হলো। দেখো এখানে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। প্রথম মডেলের স্টেপ দেখো, অ্যানালাইজ দ্য লার্নার অর্থাৎ শিক্ষার্থীদের বিশ্লেষণ করা, শিক্ষার্থীদের সম্পর্কে আমাদের ধারণা গ্রহণ করতে হবে। অ্যাশর মডেলের প্রথম ধাপ হলো শিক্ষার্থীদের বিশ্লেষণ। শিক্ষক তার শিক্ষার্থীদের এবং তাদের সম্পর্কে বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করবেন এবং এই বৈশিষ্ট্যগুলিকে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের উন্নয়ন ঘটাতে শিক্ষককে অনেক সাহায্য করবে। এই বৈশিষ্ট্যগুলি হচ্ছে তার বয়স সম্পর্কে, তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে, লিঙ্গ, আগ্রহ, পূর্বের দক্ষতা, শেখার শৈলী, শ্রাবণ শক্তি, দর্শন শক্তি, ঘনত্ব প্রমুখ সম্পর্কে। সে যদি একটি ফার্স্ট ক্লাস মানে 1 ক্লাসের যদি বাচ্চা হয় তাকে আমরা কোনোভাবেই উঁচু ক্লাসের 5 বা 4 এর অঙ্ক শেখাতে পারবো না। তার যে সেখানে কেমন অঙ্ক শিখেছে অর্থাৎ যোগ শিখেছে না বিয়োগ শিখেছে না ভাগ শিখেছে, এই শিক্ষাগত যোগ্যতা আমাদেরকে সাহায্য করবে তাকে শিক্ষাদানের ক্ষেত্রে। এবং তার অবশ্যই আগ্রহ থাকতে হবে পড়াশোনার প্রতি। তার পূর্বে যে দক্ষতা রয়েছে, আমরা কোনো ছোট ক্লাসে প্রথমে যোগ বিয়োগ গুণ ভাগ শিখি এবং পরবর্তী উঁচু ক্লাসে সরল করা, যেগুলোতে এই সমস্ত কিছু যেটিতে সমস্ত কিছু লাগে অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ একটি সরলের সবকিছুই লাগে। এই পূর্ব অভিজ্ঞতা আমাদের এখানে সেটা কাজে দেবে এবং অবশ্যই শেখার শৈলী আমরা কিভাবে শিখেছি তাহলে আমরা তার সমাধান বা ফলাফল তাড়াতাড়ি করতে পারবো। তাহলে এই বৈশিষ্ট্যগুলি অনেক ক্ষেত্রে একটি শিক্ষককে সাহায্য করে শিক্ষার্থীর ভালো ফলাফলের জন্য। সেকেন্ড স্টেপ, স্টেট অবজেক্টিভস অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য। অ্যাশর মডেলের দ্বিতীয় ধাপ হলো শিক্ষার উদ্দেশ্য নির্বাচন। শিক্ষক শিক্ষার্থীদের বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করার পর অবশ্যই তাদের শেখার উদ্দেশ্যগুলি উল্লেখ করবে এবং এটি শিক্ষার্থীদের ক্ষেত্রে সক্ষমতার ধারণাটি পরিষ্কার করবে। এতে এ বি সি ডি এর মাধ্যমে শিক্ষার উদ্দেশ্য নির্বাচন করার কথা বলেছে। অডিয়েন্স অর্থাৎ আমরা যে শিক্ষাটি ধারণ করব বা গ্রহণ করব সেটা কাদের জন্য করব।
ক্লাস, আমি আগেই বললাম যেমন ক্লাস 1 এর জন্য একরকম শিক্ষা হতে পারে, ক্লাস 2 বা 4 এর ছেলেপেলের জন্য আরেক রকম শিক্ষা হতে পারে। বিহেভিয়ার, আচরণ, তাদের জন্য আমরা আচরণ বা কর্মক্ষমতা শিক্ষার ক্ষেত্রে কেমন দেখা দেয়, মানে আমরা একটা শ্রেণীর শিশুকে কেমন ভাবে পড়াতে পারবো এবং উঁচু ক্লাসের শ্রেণীকে কেমন ভাবে পড়াবো, তাদের মানসিকতা কেমন হবে সেটা দেখতে হবে। কন্ডিশন, অর্থাৎ যে সমস্ত শর্তর ক্ষেত্রে বা আচরণের জন্য আমরা শিক্ষা প্রদান করব। হোয়াট আর দ্য কন্ডিশন আন্ডার হুইচ দ্য বিহেভিয়ার অর পারফরমেন্স উইল বি দ্য অবজার্ভ। এবার লাস্টে দেখো ডি, ABC এরপর ডি, হোয়াট টু ডিগ্রি উইল নলেজ অর স্কিল বি দ্য ম্যানেজ, মানে কোন ডিগ্রির জন্য আমরা এই শিক্ষার্থীদেরকে নিজেদের ধারণা বা জ্ঞান প্রদান করবে, কিসের জন্য তারা শিখছে সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। যা এই ABCD এর সাহায্যে আমরা এই শিক্ষার উদ্দেশ্য খুব সহজেই বুঝতে পারবো। থার্ড স্টেপ হচ্ছে সিলেক্ট মেথডস, মিডিয়া অ্যান্ড মেটেরিয়ালস, পদ্ধতি, মাধ্যম এবং উপকরণ নির্বাচন। অ্যাশর মডেলের দ্বিতীয় এসটি হলো সিলেক্ট, অর্থাৎ সিলেক্ট মেথড, মিডিয়াম এবং মেটেরিয়ালস, অর্থাৎ বোঝায় কি, এখানে দেখো পদ্ধতি, মিডিয়া এবং উপকরণ নির্বাচন করা। এটি একটি নিয়মাবদ্ধ পরিকল্পনা যার দ্বারা সঠিক পদ্ধতি, মিডিয়া এবং উপকরণ নির্বাচন করা কথা বলা হয়েছে। এটি অনেকটাই নির্দেশনা দানের ধারাবাহিকতা বজায় রাখতে আমাদেরকে সাহায্য করে এবং অনেক ক্ষেত্রে এটি কি ব্লুপ্রিন্টের মতো। একটা ব্লুপ্রিন্ট যখন আমরা তৈরি করি খুব সুন্দরভাবে সহজভাবে একটা কাজ পরিচালনা করার জন্য, কোনো ঘর তৈরি করার আগে আমরা তার সম্পর্কে ব্লুপ্রিন্ট বা ধারণা তৈরি করে নিই, যেটা কেমনভাবে করব, কোথায় ঘর করব, কোথায় বাথরুম করব, কোথায় রান্নাঘর করব, এবং এর ফলে কি হয়, আমরা এই কাজটি বা ঘরটি খুব সুন্দরভাবে গঠন করতে পারি বা খুব ভালোভাবে আমরা কাজটি সম্পন্ন করতে পারি। ঠিক সেই রকমই এটাও আমাদেরকে একটা ব্লুপ্রিন্টের মতো সাহায্য করে, যার সাহায্যে আমরা কি কাজ সঠিকভাবে ও সুন্দরভাবে সাহায্য করতে পারবো। এখানে 3M অর্থাৎ মেথডস, মিডিয়া এবং মেটেরিয়াল, এটি আমাদের শিক্ষা কাজ সঠিকভাবে পরিচালনা করতে খুব সাহায্য করে। 4th নম্বর স্টেপ দেখো, ইউটিলাইজ মিডিয়া এবং মেটেরিয়ালস, যে আমরা মিডিয়া অর্থাৎ মাধ্যম এবং উপকরণগুলি সংগ্রহ করলাম, সেগুলিকে সুব্যবহার বা সদ্ব্যবহার কি করে করব সেটা এই ধাপে ওই 3M এর ব্যবহারের কথা বলা হয়েছে। এখানে কিছু কিছু নিয়ম অনুসরণ করার কথা বলছে, যেমন 5Ps এর কথা বলছে। প্রিভিউ দ্য টেকনোলজি, মিডিয়া এবং মেটেরিয়ালস, টেকনোলজি, মিডিয়া এবং মেটেরিয়াল সম্পর্কে একটা ধারণা গঠন করতে হবে, প্রিভিউ গঠন করার কথা বলা হয়েছে। প্রিপেয়ার দ্য টেকনোলজি, মিডিয়া এবং মেটেরিয়ালস, আমরা যে সাহায্যে যে টেকনোলজি, মিডিয়া, মেটেরিয়ালসের সাথে শিক্ষাদান করব সেটাকে গঠন করতে বলছে, মানে প্রিপেয়ার করতে বলছে। প্রিপেয়ার দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ শিক্ষার জন্য পরিবেশ গঠন করতে বলছে। প্রিপেয়ার দ্য লার্নার্স, যাদেরকে আমরা শিক্ষা দান করব তাদেরকে তৈরি করতে বলছে শিক্ষার জন্য। প্রোভাইড দ্য লার্নিং এক্সপিরিয়েন্স, শিক্ষককে নিজের লার্নিং অভিজ্ঞতা অর্থাৎ শেখার অভিজ্ঞতা শিক্ষার্থীদেরকে প্রদান করতে হবে। এবং এই প্রত্যেকটি 5Ps এর দ্বারা আমরা একটা সুন্দরভাবে শিক্ষার্থীদের সামনে প্রদান করতে পারবো এবং আমাদের যেই উদ্দেশ্য সেটা পূরণ করতে পারবো। 5 নম্বর স্টেপ, রিকোয়ার লার্নার্স পার্টিসিপেশন, অবশ্যই একটা শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর পার্টিসিপেশন বা অংশগ্রহণ প্রয়োজন। এখানে পাঠে কিছু কার্যাবলী যুক্ত করতে হবে যা শিক্ষার্থীর মনোযোগ পাঠের দিকে বৃদ্ধি করতে আমাদেরকে সাহায্য করে এবং অবশ্যই তাদের শিক্ষাক্ষেত্রে প্রতিক্রিয়া পাওয়ার জন্য তা আমাদেরকে সেটি সাহায্য করে। শিক্ষক এর ফলে কি করতে পারবেন, বুঝতে পারবেন যে শিক্ষার্থীরা পাঠে মনোযোগ দিচ্ছে কিনা এবং শিখতে পারছে কিনা। এটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে পাঠে শিক্ষার্থীদের অংশগ্রহণ অবশ্যই যেন থাকে। 6 নম্বর ধাপ হচ্ছে ইভ্যালুয়েট অ্যান্ড রিভাইজ, এটি সবচেয়ে শেষের ধাপ। তবে চলো এখানে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। অ্যাশর মডেলের শেষ ধাপ হলো মূল্যায়ন ও পুনঃপাঠ করা। এখানে মূল্যায়নের সাহায্যে আমরা শিক্ষক এর শিক্ষণের প্রভাব শিক্ষার্থীর উপর কতটুকু হয়েছে তার সম্পর্কে ধারণা পাবো এবং শিক্ষার্থীরা সেই বিষয়টি সম্পর্কে কতটুকু বুঝতে পেরেছে বা জানতে পেরেছে তার এই মূল্যায়নের ফলাফল সম্পর্কে আমরা জানতে পারবো এবং সেটার পর কোন কোন শিক্ষার্থীদেরকে বিষয়টি আবার বোঝানোর প্রয়োজন রয়েছে সেইটা আমরা জানতে পেরে তাদেরকে আবার পুনরায় পুনঃপাঠও দান করতে পারবো। এখানে এই 6টি স্টেপের মাধ্যমে এই
অ্যাশার মডেল পরিচালনা করা হয় এবং আমাদের শিক্ষকদের শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদেরকে ভালো শিক্ষা প্রদানের জন্য অনেকটাই সাহায্য করে। এবার এই মডেলে কি কি স্ট্রেংথ এবং উইকনেস রয়েছে সেগুলি আমরা জেনে নিতে পারবো। এখানে দেখো মডেলের স্ট্রেংথ সম্পর্কে বলা হয়েছে এই মডেলটি খুব সহজেই ফলো করা যায় বা মানে পরিচালনা করা যায়। শিক্ষার্থীর ওপর এখানে গুরুত্ব প্রদান করা হয়, শিক্ষার্থী কেন্দ্রিক হয় এই মডেলটি। 3, এই মডেলের প্রত্যেক ধাপে শিক্ষার বিষয় সহজভাবে ও সুনির্দিষ্টভাবে বুঝতে আমরা পারি। এবং 4 নম্বর, এই মডেলের উদ্দেশ্য বা লক্ষ্য অনেকটাই ABCD ফর্মুলা দ্বারা ভিত্তি করে। দেখো আমরা প্রথমে দেখলাম অডিয়েন্স, বিহেভিয়ার, কন্ডিশন এবং কি ডিগ্রি, কন্ডিটরিস এবং ডিগ্রি। উইকনেস, এই অ্যাশার মডেলের উইকনেস দেখো এটিতে সময় নষ্ট হয় অনেক রকম পার্ট গঠন করতে গিয়ে। এটি কোনো রকম ভিজুয়াল রিপ্রেজেন্টেশন থাকে না, যার সাহায্যে আমরা কোনো শিক্ষার্থীকে একটা ভিডিওর সাহায্যে বা কোনো একটা বোঝাতে গেলে ভিডিও সাহায্য নিতে পারি না, যা আমাদের শিক্ষার্থীদেরকে অনেকটা বুঝতে সাহায্য করবে। ধাপ বিশ্লেষণের অভাব রয়েছে, এর ব্যবহার একটা সীমাবদ্ধতার মধ্যে রয়ে গেছে। আমরা যতটুকু এখানে বলা হয়েছে সেইটুকুই ব্যবহার করতে পারবো, তার বাইরে আমাদের ইচ্ছা অনুযায়ী এটা আমরা ব্যবহার করতে পারবো না। তবে চলো, আশা করি এই বিষয় থেকে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হয়েছে এবং তোমরা এই বিষয় সম্পর্কে আর অন্য কোনো ধারণা তোমাদের মধ্যে থাকলে আমাকে অবশ্যই সেটা শেয়ার করবে এবং অন্যদেরকে জানতে সাহায্য করবে। কোনো সমস্যা হয়ে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। গুড বাই।